আমন্ত্রণ বিরতিহীন সংবাদে সঙ্গে আছি আমি ফারহিন ইসলাম। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড তুরস্ক ও সিরিয়া। এখন পর্যন্ত 1500-র বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন 5000-এর বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন হাজারো মানুষ। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর অন্তত 42টি আফটার শক অনুভূত হয়। এই অবস্থায় তুরস্কে জারি করা হয়েছে জরুরি অবস্থা। চাওয়া হয়েছে আন্তর্জাতিক সহায়তা। সাইদুল্লাহর ডেস্ক রিপোর্ট। 100 বছরের মধ্যে অন্যতম শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক। একই চিত্র পার্শ্ববর্তী দেশ সিরিয়ায়ও। স্থানীয় সময় সোমবার ভোররাত 4:15টার দিকে আঘাত হানে 7.8 মাত্রার এ ভূমিকম্প। এরপর আশপাশের আরও অন্তত 10টি প্রদেশে অনুভূত হয় কমপক্ষে 42টি আফটার শক, যার মধ্যে দক্ষিণাঞ্চলীয় গাজিয়ান্টেপ প্রদেশের আফটার শকটি ছিল 6.5 মাত্রার। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহারমানমারাস প্রদেশের পাজারসিক এলাকা। ভূমি থেকে মাত্র 4.3 মাইল গভীরে সৃষ্ট এই ভূমিকম্পে ধসে পড়ে কয়েকশো ভবন ও বাড়িঘর। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বহু মানুষ। এতে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 7.8 মাত্রার ভূমিকম্প ব্যাপক ধ্বংসাত্মক। অন্তত 10টি প্রদেশ আক্রান্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তুরস্কের সামরিক বাহিনী, জরুরি উদ্ধারকর্মী, রেড ক্রিসেন্ট সহ সরকারের সব প্রতিষ্ঠান দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একই সময়ে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো, ইদলিব, হামা, লাতাকিয়া ও রাকা প্রদেশেও আঘাত হানে এ ভূমিকম্প। ধসে পড়ে এসব এলাকার অসংখ্য বাড়িঘর। হতাহতের সংখ্যাও বহু। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ান্টেপ প্রদেশের 33 কিলোমিটার দূরে। ভূমিকম্প এতই শক্তিশালী ছিল যে 300 কিলোমিটার দূরবর্তী লেবানন, ইরাক, সাইপ্রাস ও মিশরেও অনুভূত হয়। গেল 25 বছরের সবচেয়ে প্রাণঘাতী এ দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান জানিয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগান এক টুইট বার্তায় সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবেলার কথা জানিয়েছেন। জরুরি অবস্থা জারি করা হয়েছে দুদেশেই। তুরস্কের পাশে থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইসরায়েল সহ বিভিন্ন দেশ। সাইদুল্লাহ, দেশ টিভি। এবারে দেশের খবর। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হিরো আলমকে নিয়ে নয়, তার মন্তব্য ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মুসলিম উদ্দিন আহমেদের জানাজা শেষে কথা বলেন তিনি। এ সময় কেন্দ্রীয় নেতারা দলে মুসলিম উদ্দিনের অবদানের কথা স্মরণ করেন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। রোববার রাতে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম 8 আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন। সোমবার সকালে তার নামাজ জানাজা অনুষ্ঠিত হয় দলের কেন্দ্রীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন। নামাজে জানাজা শেষে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দলে মুসলিম উদ্দিনের অবদানের কথা তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা। তিনি নিজে একটি অথরিটি মতো ছিলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেছেন আমৃত্যু, এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় শেখ হাসিনার প্রতি তিনি আমৃত্যু অনুগত ছিলেন। তার মৃত্যুতে আমাদের চট্টগ্রামের রাজনীতি শুধু নয়, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে একজন পরীক্ষিত নেতার যে অভাব, সেটি আমরা অনেক দিন আমরা অনুভব করব। তার আত্মার শান্তি কামনা। এরকম একজন নেতা আমরা হারিয়েছি, যার সাথে আমাদের দীর্ঘ কয়েক দশকের সম্পর্ক। তার কাছ থেকে শিক্ষণীয় আছে কর্মী থেকে কিভাবে নেতা হওয়া যায়, কর্মীদের সাথে সবসময় সর্বক্ষণ কিভাবে থাকা যায়, এবং নেত্রী এবং নেতৃত্বের প্রতি কিভাবে অবিচল থাকা যায়, সেটি তার কাছ থেকে শেখার আছে। 1/11 পরিবর্তনের পর প্রান্তিক যে সমস্ত নেতা নেত্রীর পক্ষে দাঁড়িয়েছিলেন, তার মধ্যে মুসলিম উদ্দিনও ছিলেন। মুসলিম উদ্দিনকে আমৃত্যু আওয়ামী লীগের উল্লেখ করেন ওবায়দুল কাদের। হিরো আলম প্রসঙ্গে বলেন, তার মন্তব্য মির্জা ফখরুলকে নিয়ে। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা লালন করেছেন, ধারণ করেছেন। জন্মেও আওয়ামী লীগ, মৃত্যুতেও যেন আওয়ামী লীগ। আওয়ামী লীগই তিনি বুঝতেন, আওয়ামী লীগের
রাজনীতি তিনি সবসময় করেছেন। আমি এই অন্য প্রশ্ন। তাকে কিছুই বলি, আমি মির্জা ফখরুলের মন্তব্যে জবাব দিয়েছি। সে প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে করেছে, ভালো ভোটও পেয়েছে, তার সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। আমি যা বলেছি সেটা মির্জা ফখরুলের মন্তব্যকে। মঙ্গলবার চট্টগ্রামে ফের জানাজা শেষে গরিবুল্লাহ শাহ মাজারে মোসলেম উদ্দিনকে দাফন করা হবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সিন্ডিকেটের লুটপাট ও বিদেশে টাকা পাচারের কারণে দ্রব্যমূল্য বেড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর বনানীতে নিজ অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। দাবি করেন জনবিচ্ছিন্ন বর্তমান সরকার ক্ষমতা দখল করে অব্যাহতভাবে থাকতে চাইছে, এজন্য তারা সহিংসতা বাড়ানোর প্রক্রিয়ার মধ্যে আছে বলে অভিযোগ করেন তিনি। কে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তা নিয়ে দেশের মানুষের আগ্রহ নেই উল্লেখ করে আমির খসরু বলেন, সাধারণ মানুষ নিজের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার দেশে দেখতে চায়। তারা তো চরম দুর্নীতির মাধ্যমে, লুটপাটের মাধ্যমে বাংলাদেশের কোষাগারটা তারা শূন্যের কোটে নিয়ে গেছে এবং তারপরে ব্যাংকগুলো থেকে তারা টাকা ধার নিয়ে চালাচ্ছে। তার উপরে আবার 50,000 কোটি টাকার নোট ছাপিয়েছে। তো বাংলাদেশের উপর যে আন্তর্জাতিক চাপ, আমার মনে হয় দেশের ভিতরে যে যত চাপ, বাইরে থেকে আরো বেশি চাপ তাদের উপর প্রতিনিয়ত বাড়ছে। মিশরীয় উড়োজাহাজ লিজে 1,161 কোটি টাকা দুর্নীতির অভিযোগে বিমানের সাবেক ফ্লাইট অপারেশন ক্যাপ্টেন ইশরাত আহমেদ সহ 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদক সচিব মাহবুব হোসেন। মামলার এজাহারে বলা হয়, উড়োজাহাজ দুটি 5 বছরের জন্য লিজ নেওয়া হলেও মাত্র 11 মাস পরিচালনার পর নষ্ট হয়ে যায়। এগুলো সচল রাখার জন্য ইজিপ্ট এয়ার থেকে পুনরায় আরও 4টি ইঞ্জিনের লিজ নেওয়া হয়, পরে এগুলো নষ্ট হয়ে যায়। দুদক বলছে, টেন্ডার প্রক্রিয়া থেকে সব ক্ষেত্রে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছেন সংশ্লিষ্টরা। দুদক এগুলো আরও খতিয়ে দেখবে। দেশের অন্যতম সম্ভাবনাময় খাত রাবার শিল্প। সাদা সোনা খ্যাত এই শিল্পকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছে বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের উপদেষ্টা ও বিসিসিআই এর পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেন। এ সময় লামা রাবার বাগানের অস্তিত্ব টিকিয়ে রাখতে অপতৎপরতা রোধ ও এই শিল্পের বিকাশে সরকারের হস্তক্ষেপ কামনা করে সংগঠনটি। অনেক জায়গায় অনেক বাগান উপজাতীয়দের লেলিয়ে দিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন সেই জায়গা দখল করে তাদের নিজ নামে রেজিস্ট্রি করে নিয়েছে বলে জানা যায়। এভাবে নাকি কোয়ান্টাম ফাউন্ডেশন প্রায় 6 থেকে 8,000 একর জমি সেখানে তাদের নামে বেনামে। খেলার খবর। 2 দিনের বিরতি দিয়ে আগামীকাল আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। দুপুর 1:30টায় নিয়ম রক্ষার ম্যাচে ঢাকার বিপক্ষে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সন্ধ্যা 6:30টায় শুরু হবে কুমিল্লা ও বরিশালের লড়াই। কোয়ালিফায়ার নিশ্চিতের জন্য এই ম্যাচ দু দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। এবারের আসরের সেরা 4 নিশ্চিত হয়েছে আগেই, তবে জমে উঠেছে বিপিএল এর কোয়ালিফায়ার ও এলিমিনেটর রাউন্ড নিশ্চিতের লড়াই। দুদিনের বিরতির পর আবারও মাঠে গড়ানোর অপেক্ষা। পয়েন্ট টেবিলের 3 নম্বরে কুমিল্লা, 10 ম্যাচে 14 পয়েন্ট নামের পাশে। 2 ম্যাচ হাতে থাকা দলটার প্রতিপক্ষ বরিশাল, যাদের নামের পাশেও সমান ম্যাচ খেলে আছে 14 পয়েন্ট। মূলত কোয়ালিফায়ার নিশ্চিতের দৌড়ে এগিয়ে যেতে এ ম্যাচ দু দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। বরিশালের দেশি ক্রিকেটাররা আছেন বেশ ছন্দে। মূলত দলের শক্তিমত্তায় বিদেশিদের সাথে দেশিদের জ্বলে ওঠার কারণে মিলছে সাফল্য। তবে কুমিল্লা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের জানা আছে সাকিব মাহমুদুল্লাহদের আটকানোর কৌশল। গুরুত্বপূর্ণ এ ম্যাচে বরিশালের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন কুমিল্লার এ মাস্টারমাইন্ড। এদিকে দিনের প্রথম ম্যাচ হবে নিয়ম রক্ষার। মিরপুরে হবে ঢাকা ডমিনেটর্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের লড়াই। দু দল এরই মধ্যে ছিটকে গেছে আসর থেকে, তাই তো বাকি ম্যাচগুলো সাফল্য নিয়ে মাঠ ছেড়ে শেষটা অন্তত ভালো করতে চাইবে এই ফ্র্যাঞ্চাইজিরা। মাহফুজুল ইসলাম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।
এই ছিল এখনকার বিরতিহীন সংবাদ। আমাদের পরের বুলেটিন সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। সবাইকে ধন্যবাদ।